আসসালামু আলাইকুম। বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। একটু তোমরা কেউ জানাও সাউন্ড ক্লিয়ার কিনা। তোমরা একটু কেউ জানাও সাউন্ড ক্লিয়ার কিনা। তোমরা একটু কেউ জানাও সাউন্ড ক্লিয়ার কিনা। তোমরা একটু কেউ জানাও সাউন্ড ক্লিয়ার কিনা। আজকে আমরা তোমরা একটু কেউ জানাও ক্লিয়ার কিনা। সকলকে আবারও বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের দ্বিতীয় লেকচার করব। একটু তোমরা জানাও সাউন্ড ক্লিয়ার কিনা। দেবদাস হাই স্যার, হাই, নমস্কার। আলামিন ইসলাম ক্লিয়ার, ওকে। ফাদিয়া আক্তার, আসসালামু আলাইকুম সালাম। ফাহমিদা আক্তার, আলামিন ইসলাম ক্লিয়ার, হ্যাঁ স্যার ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তোমরা একটু তোমাদের বন্ধুদের মেনশন করো, তারা যাতে ক্লাসটিতে উপস্থিত হতে পারে এবং ক্লাসটি দেখতে পারে। তাহলে আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাব। আমরা গত লেকচারে অর্থাৎ আমরা গত দিন আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক নিয়ে আলোচনা করেছি, যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, ব্যাংক সমন্বয় বিবরণীর জেরগুলো নিয়ে আমরা বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা প্র্যাকটিক্যালি অঙ্কে চলে যাব। তাই তোমরা একটু তোমার বন্ধুদেরকে মেনশন করো যে ক্লাসটি শুরু হয়ে গেছে, তারা যাতে ক্লাসটিতে জয়েন করে। তোমরা অনেকেই জয়েন করছো, কে কোথা থেকে জয়েন করছো তোমরা একটু জানাও, কে কোথা থেকে জয়েন করছো এবং তোমরা সবাই কেমন আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি তোমাদের দোয়ায়। তোমরা কে কোথা থেকে জয়েন করছো একটু তোমরা জানাও। তোমরা অনেকে জয়েন করছো, 56 জন। সবাইকে বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ তোমরা জয়েন করার জন্য। একটু তোমরা জানাও কে কোথা থেকে জয়েন করছো। নাজমুল হুদা স্যার, ঠিক আছে, ওকে। মেহেদি হাসান, ইয়েস স্যার। সায়েম মিয়া, ওয়ালাইকুম সালাম। মেহেদি হাসান, কাউসার ক্লিয়ার, ওকে। কে কে কোথা থেকে জয়েন করছো তোমরা একটু জানাও। সিয়াম মিয়া, ময়মনসিং, ধন্যবাদ তোমাকে। হৃদয় কুষ্টিয়া, দিনাজপুর থেকে সুলতান পারভেজ, মোহাম্মদ সিয়াম কি সায়ম টাঙ্গাইল থেকে, ওকে, সকলকে ধন্যবাদ। তাহলে আমরা চলো ক্লাসে চলে যাই। তাহলে আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের দ্বিতীয় লেকচার করব। আজকের ক্লাসটি মূলত ম্যাথ সংক্রান্ত, অর্থাৎ আমরা আজকে গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে আমি তোমাদের বিকালে 2টা প্রশ্ন পেজে আপলোড করছি, তোমরা নিশ্চয়ই দেখেছো প্রশ্ন 2টা। আমরা মূলত ওই 2টা প্রশ্নের উপর ভিত্তি করে আমরা ম্যাথ সলভ করব। তোমরা অনেকে জয়েন করছো, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রশ্ন 1। তাহলে প্রশ্ন 1-এ আমাদের প্রথমে আমি করণীয় চলে যাব। প্রশ্ন 1-এর করণীয়টা আমি একটু লক্ষ্য করি। প্রশ্ন 1-এ কী করতে বলছে, প্রশ্ন 1-এর করণীয় লক্ষ্য করি আমরা। প্রশ্ন 1-এর করণীয়তে আছে যে উপরোক্ত তথ্যের ভিত্তিতে একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তোমরা অনেকে জয়েন করছো, আমি সবগুলো কমেন্ট পড়তেছি না, এই পরবর্তীতে পড়বো। তোমরা অনেকে জয়েন করছো, রংপুর থেকে, গাইবান্ধা থেকে, সকলকে ধন্যবাদ। চিটাগাং থেকে তোমরা অনেকে জয়েন করছো। তো চলো আমরা ক্লাসটি শুরু করি, অর্থাৎ ম্যাথটি শুরু করি। তাহলে আমাদের 1 নং প্রশ্নে আছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। এখন তোমাকে আমি একটা জিনিস আগে ক্লিয়ার করি, আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, ব্যাংক সমন্বয় বিবরণী 3 ভাবে প্রস্তুত করা যায়। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের নিয়ম হচ্ছে 3টি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির নিয়ম 3টি। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা যায় একক জের পদ্ধতিতে, যৌথ উভয় জের বা যৌথ জের সংশোধন পদ্ধতিতে এবং হচ্ছে নগদান বই সংশোধন পদ্ধতিতে। আমাদের যে ইন্টারমিডিয়েট সিলেবাস অর্থাৎ এইচএসসি যে আমাদের সিলেবাস, এই সিলেবাসে আমাদের নগদান সংশোধিত জের পদ্ধতির অঙ্ক নেই। আমাদের এইচএসসি সিলেবাসে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলে এবং উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলে। আমরা আজকে একক জের পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় এটি ক্লিয়ারলি শিখব। এখন আমি একটু তোমাকে বলি যে আসলে একক জের পদ্ধতি এই নামকরণটা কেন হলো। একক জের পদ্ধতি মানে আমাদের প্রশ্নে একটি জের থাকবে। আমরা জানি
যে আমরা ব্যাংক সংক্রান্ত লেনদেন দুইটা বহিতে লিপিবদ্ধ করি। এক, ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করি আমরা নগদান বহিতে, আমরা বলতে প্রতিষ্ঠান, নগদান বহিতে। ব্যাংক সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠান লিপিবদ্ধ করে নগদান বহিতে, আর ব্যাংক সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠানের ব্যাংক লিপিবদ্ধ করে ব্যাংক বিবরণী বা পাস বহিতে, অর্থাৎ পাস বহিতে বা ব্যাংক বিবরণীতে, পাস বহিতে। এখন আমরা জানি যে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে, অর্থাৎ 1 মাস শেষে যে একই জাতীয় লেনদেন যে আমরা নগদান বইয়ে লিপিবদ্ধ করতেছি, আমরা পাস বহিতে যে লিপিবদ্ধ করতেছি, লেনদেন কিন্তু একটা, আমরা লিপিবদ্ধ করতেছি কিন্তু 2 জায়গায়। মাস শেষে এই 2 জায়গার জের কিন্তু একই হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় যে নগদান বহির জের আর পাস বহির জের একই হয় না। কেন একই হয় না? কিছু গড়মিলের কারণে। এই গড়মূলগুলো নির্ণয় করে বা বাইর করে আমরা এই দুইটা জেরকে সমতা বিধানের লক্ষ্যে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। আমাদের যে এসএসসি সিলেবাস, এই এসএসসি সিলেবাস অনুযায়ী আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি 2 ভাবে। প্রথমে একক জের পদ্ধতিতে, একক জের পদ্ধতিতে। তাহলে আমরা আসলে মূলত একক জের পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। একক জের পদ্ধতি বলতে বোঝাচ্ছে আমার প্রশ্নপত্রে যে কোনো একটা জের দেওয়া থাকবে, নাই নগদান বই জের দেওয়া থাকবে, নাই পাস বই জের দেওয়া থাকবে। তাহলে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যখন একক জের পদ্ধতিতে অঙ্ক করব, আমাদের প্রশ্নে যে কোনো একটা জের দেওয়া থাকবে অথবা উভয় জেরও দেওয়া থাকতে পারে। যখনই আমাকে বলবে একক জের পদ্ধতি, আমাকে একটা জের নিয়ে অঙ্ক শুরু করতে হবে। তাহলে আমরা এখন একটু দেখি। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতেছি যে উপরোক্ত তথ্যের ভিত্তিতে একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলছে। তাহলে যখন তোমাকে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলবে, তখন নগদান বই জের দেওয়া আছে না পাস বই জের দেওয়া আছে এটা পরে। আমি আমার কথাটা একটু স্পষ্ট মনে রাখার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের প্রশ্নে যে গড়মিলের কারণগুলো আছে, এই গড়মিলের কারণগুলো কি ব্যালেন্স প্রকাশ করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। আমরা মুখস্থ করে অঙ্ক করব না। আমি বারবার তোমাদের বলছি, আমি গতদিনেও বলছি, তোমরা একটু ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তোমাদের কারো কনফিউশন থাকবে না। তোমরা খুব সহজে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে, খালি তোমরা একটু আমাকে সময় দাও। তাহলে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব একক জের পদ্ধতিতে বা উভয় জের পদ্ধতিতে, সবচেয়ে আমার গুরুত্বপূর্ণ যেটা, আমাদের প্রশ্নে যে গড়মিলগুলো দেওয়া থাকবে, আমাদের গড়মিল তো নির্দিষ্ট ইন্ডিকেট করে দেওয়া থাকে, এই গড়মিলগুলো কি জের প্রকাশ করে আমরা এই জিনিসটা লক্ষ্য করব। গড়মিলগুলো কি জের প্রকাশ করে, তারপরে আমি কিন্তু প্রশ্নে জেরে যাব। তাহলে আমরা দেখি প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্নে বলা আছে, স্পষ্ট দেখতেছি আমরা, দেখো প্রশ্ন 1 নম্বর প্রশ্নে বলা আছে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে জামান ট্রেডার্স এর নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত 1,20,000 টাকা, কিন্তু উহা পাস বইয়ের উদ্বৃত্তের সাথে মিলেনি। তাহলে স্পষ্ট কিন্তু বলা আছে যে জামান ট্রেডার্সের নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত 1,20,000 টাকা, তার মানে নগদান বইয়ের জের দেওয়া আছে, পাস বইয়ের জেরের সাথে মিলেনি। তাহলে পাস বইয়ের জেরের সাথে মিলেনি বিধায় তো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতেছি। তারপরে বলছে সমস্ত হিসাব যাচাই করে নিচের পার্থক্য পাওয়া গেল, তার মানে গড়মিলের কারণগুলো পাওয়া গেল। তাহলে আমার এখানে সবচেয়ে প্রথম যেটা কাজ, এই গড়মিলগুলো কি জের প্রকাশ করে। আমি আবারও বলছি, আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, আমরা প্রথমে প্রশ্নে আইডেন্টিফাই করব আমাদের যে গড়মিলের কারণগুলো বা লেনদেনগুলো দেওয়া আছে, এই লেনদেনগুলো কি জের প্রকাশ করে। তোমরা এটা প্রশ্নের টুকে রাখবা, যেটা ডেবিট জের প্রকাশ করে না ক্রেডিট জের প্রকাশ করে। তাহলে আমরা দেখি প্রথমে এক দেওয়া আছে, গড়মিল 1, অর্থাৎ প্রশ্ন 1 নম্বর অঙ্কে গড়মিল যে 1 আমাদের দেওয়া আছে, 28,000 টাকার 5টি চেক এবং 22,000 টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু ব্যাংক কর্তৃক 31শে ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি। তার মানে আমরা এখানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব 31 ডিসেম্বর তারিখে 1 মাসের জন্য, অর্থাৎ ডিসেম্বর 1 তারিখ থেকে 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত 1 মাসের জন্য। তাহলে আমরা দেখতেছি এখানে স্পষ্ট যে 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত আদায় হয়নি। তাহলে তোমরা একটু কমেন্টে জানাও যে এটি কি পরিবহনাধীন চেক না বকেয়া চেক, একটু তোমরা কমেন্টে সবাই জানাও। আমার সাথে একটু তোমরা কমেন্টে আর ডিসকাস করো, যাতে মনে হয় যে আমরা আসলে ফেসবুক লাইভ ক্লাসে নেই, আমরা প্র্যাকটিক্যালি রুমে ক্লাস করছি। তোমরা একটু কমেন্টে
আমার সাথে শেয়ার করবা। তাহলে আমি আবারও বলতেছি, 28,000 টাকার 5টি চেক এবং 22,000 টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু ব্যাংক কর্তৃক 31 ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি। তাহলে এটি কি হবে? পরিবহনাধীন চেক না বকেয়া চেক? ক্লিয়ারলি দ্রুত বলো, পরিবহনাধীন চেক না বকেয়া চেক? একটু দ্রুত আমার সাথে কমেন্টে জানাও, আমার সাথে কমিউনিকেশন করো, দ্রুত জানাও কি হবে। আমি গতদিন তোমাদের কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার করছি। আমরা খুব সহজে, আমরা বইয়ের মতো না, আমরা খুব সহজে মনে রাখার চেষ্টা করব বুঝে। আমরা জানি যে প্রতিষ্ঠান যখন কোনো তৃতীয় পক্ষের নিকট থেকে চেক পায়, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে নগদান বই লিপিবদ্ধ করে। তাহলে একটা হচ্ছে নগদান বই, একটা হচ্ছে নগদান বই, আর একটা হচ্ছে পাস বই। পাস বই, নগদান বইয়ে একটা ডেবিট একটা ক্রেডিট, পাস বইয়ে একটা ডেবিট একটা ক্রেডিট। তাহলে প্রতিষ্ঠান যখন তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে চেক পায়, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নগদান বইয়ে ডেবিট করে। তাহলে দেখো 28,000 টাকার 5টি চেক ও 22,000 টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মানে কি প্রতিষ্ঠান নগদান বইয়ে ডেবিট করছে 50,000, প্রতিষ্ঠান ব্যাংকে ডেবিট করছে 50,000, কিন্তু 31 তারিখ পর্যন্ত ব্যাংক এই টাকাটা আদায় করেনি। তার মানে কি পাস বইয়ে ব্যাংক ক্রেডিট করেনি। তাহলে আমরা কি জানি এক কথায়, যে তৃতীয় পক্ষের কাছ থেকে যখন প্রতিষ্ঠান চেক পায়, চেক পেয়ে যখন নগদান বইয়ে ডেবিট করে, ব্যাংক পাস বইয়ে ক্রেডিট করে না, তাকেই পরিবহনাধীন চেক বলে। এখন এটি কি জের প্রকাশ করে? আমি তোমাদের সবচেয়ে সহজে এটি শিখাইছি যে যেটা আমি অলরেডি হিসাবভুক্ত করছি এ জের প্রকাশ করবে না। আমি যে বহিতে লিপিবদ্ধ করিনি সে জের প্রকাশ করবে। আমি যে বহিতে লিপিবদ্ধ করিনি, তার মানে কি আমি লিপিবদ্ধ করিনি পাস বহিতে। এখন পাস বহিতে ডেবিট ঘরে লিপিবদ্ধ করিনি না ক্রেডিট ঘরে লিপিবদ্ধ করিনি। তাহলে আমরা যেহেতু নগদান বইয়ে ডেবিট করছি, তাহলে পাস বই এখন ক্রেডিট করতে হবে। বিষয়টা দেখো, আমরা নগদান বইয়ে কী করছি? ডেবিট করছি। তাহলে এখন পাস বইতে কী করতে হবে? ক্রেডিট করতে হবে। এটি লিপিবদ্ধকরণে বাদ গেছে। তাহলে যেটি লিপিবদ্ধকরণে বাদ গেছে, অর্থাৎ যেটি এখন আমি লিপিবদ্ধ করিনি, মূলত এই জেটটি প্রকাশ করে। তাহলে আমরা স্পষ্ট পাইলাম যে এটি হচ্ছে পরিবহনাধীন চেক, এটি মূলত ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। তাই আমি এটি লিখে রাখবো এখানে, সরি ক্রেডিট জের প্রকাশ করে, তাই আমি লিখে রাখবো এটা ক্রেডিট। তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমি লিখে রাখলাম যে এটি ক্রেডিট জের প্রকাশ করবে, এটি ক্রেডিট জের প্রকাশ করবে। আমরা পরে আমরা যোগ বিয়োগে যাব, আগে আমরা জেরগুলো দেখব। তাহলে আমরা এক পেয়ে গেলাম যে এটি ক্রেডিট জের প্রকাশ করে। একটু তোমরা জানাও যে দেবদাস বলছে স্যার গত মাসে চেক হলে এ না বকেয়া চেক হবে? গত মাসে চেক হলে এটা বকেয়া চেক হবে না। এখন তোমরা জানাও এটি ক্লিয়ার কিনা, একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা এটি ক্রেডিট জের। আমি যোগ বিয়োগে পরে যাব, আমি আগে জেরগুলো নিব যে আসলে কী জের প্রকাশ করে, তারপরে আমি যোগ বিয়োগে যাবো, কারণ আমরা মুখস্থ করবো না। আসলে ব্যাংক সমন্বয় বিবরণী সবচেয়ে এটি সহজ উপায়। আমি যদি গড়মিলের কারণগুলো জের নির্ণয় করতে পারি, তাহলে আমি অতি সহজে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবো। অর্থাৎ জেরের উপর ভিত্তি করে আমরা যোগ বিয়োগ করব। এটি ক্লিয়ার কিনে একটু জানাও, এটি ক্রেডিট জের প্রকাশ করে আর এটি পরিবহনাধীন চেক, এটি ক্লিয়ার কিনে জানাও। মোহাম্মদ আরিফ সরকার বলছে ক্লিয়ার স্যার। তোমরা আরও জানাও, তোমরা 45 জন ক্লাসে উপস্থিত আছো, একটু তোমরা মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো, কমিউনিকেশন করো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমরা বুঝতেছো কিনা। একটু তোমরা জানাও, আমি লিখে রাখছি এটা ক্রেডিট জের প্রকাশ করে, ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও। এবং তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করো, এবং অবশ্যই তোমরা তোমাদের প্রোফাইল থেকে আমার ক্লাসটি শেয়ার করতে ভুলবে না, অবশ্যই তোমরা শেয়ার করবে। একটু ক্লিয়ার কিনা জানাও। তোমরা যদি মেসেজ দাও তাহলে আমার ক্লাসটা করাতে সুবিধা হবে। তিশা বলছে ক্লিয়ার না স্যার। সায়েম মিয়া বলছে ক্লিয়ার স্যার। ওকে, তিশা বলছে ক্লিয়ার না। আমি আবারও বলছি যে দেখো 28,000 টাকার 5টি চেক এবং 22,000 টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়। তার মানে কি আমি ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক কর্তৃক 31 ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি। তার মানে আমি যখন চেকটা পাইছি আমি নগদান বইয়ে ডেবিট করছি। বিষয়টা দেখো, আমি নগদান বইয়ে ডেবিট করছি। এখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত ব্যাংক ওটা ক্রেডিট করেনি। তার মানে পরিবহনাধীন চেক মানে আমি চেক পাইছি, নগদান বইয়ে ডেবিট করছি, পাস বইয়ে ক্রেডিট হয়নি, এটি হচ্ছে পরিবহনাধীন চেক। আর পরিবহনাধীন কোথায় ক্রেডিট হয়নি? পাস বইতে। যেহেতু ক্রেডিট হয় নাই তাই ক্রেডিট জের প্রকাশ করে। ওকে,
জি স্যার ক্লিয়ার। ফাহমিদা আক্তার ক্লিয়ার, ধন্যবাদ তোমাকে। ওকে, হৃদয় বলছে ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা পরের গরমিলে চলে যাব 2-এ। তাহলে আমরা এখানে জাস্ট আইডেন্টিফাই করব যে আগে গরমিলগুলো ডেবিটসের প্রকাশ করবে না ক্রেডিটসের, তারপরে আমি যোগ বিয়োগে যাব। তোমরা যখন বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবা আমি যেভাবে শিখাচ্ছি এইভাবে প্র্যাকটিস করবা। আগে তুমি জের নির্ণয় করবা, গরমিলগুলো কি জের প্রকাশ করতেছে। এখন জের নির্ণয়ের ক্ষেত্রে করণীয় কি? আসলে আমরা অনেকে জের নির্ণয় করতে পারি না। জের নির্ণয় করব কিভাবে? জের নির্ণয় করব যে বহিতে লিপিবদ্ধ হয়ে গেছে সে জের না, যে বহিতে এখন লিপিবদ্ধ করতে হবে তার উপর ভিত্তি করে জের নির্ণয় করতে হবে। যেমন দেখো, প্রথম লেনদেনটা আমরা নগদান বইয়ে ডেবিট করে ফেলছি, কারণ যখন আমি চেক পাইছি চেক পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নগদান বইয়ে ডেবিট করছি। এখন এই চেকটা ব্যাংক আমার আদায় এখনও করেনি। আদায় করেনি মানে কি? ব্যাংক তাহলে আমার হিসাবে ক্রেডিট করেনি, তাহলে আমি ডেবিট করছি। আমি ডেবিট করছি মানে কি? ব্যাংক ক্রেডিট করবে। ব্যাংক ক্রেডিট করেনি, যেহেতু ব্যাংক ক্রেডিট করেনি তাই এটি হচ্ছে পরিবহনাধীন চেক। তার মানে কি? ক্রেডিট করেনি তাই ক্রেডিট জের প্রকাশ করবে, যেটি করেনি মূলত সেই জেরটি প্রকাশ করবে। ওকে, একটু তোমরা তোমাদের বন্ধুদের মেনশন দাও যাতে তারা ক্লাসটি করতে পারে। এখন আসলে 2 নম্বর গরমিলে আমরা চলে আসব। এখন 2 নম্বরে বলছে 18,000 টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয় 16,800 টাকায়, কিন্তু নগদান বহিতে উহা পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়। তাহলে দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 18,000 টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয় 16,800 টাকায়। তাহলে প্রাপ্য বিল আমরা বাট্টা করতে পারি, এটি আমি একটু বুঝাই, এটি কিন্তু অনেকে বুঝে না। আমরা দেখো, যখন বাকিতে বিক্রি করি, বাকিতে বিক্রি করলে আমাদের প্রাপ্য হিসেবে সৃষ্টি হয়। বিষয়টা একটু আমি ক্লিয়ার করি। বাকিতে আমি যখন বিক্রি করি, বাকিতে বিক্রি করলে আমাদের প্রাপ্য হিসেবে সৃষ্টি হয়। প্রাপ্য হিসাব মানে আমরা বিক্রয় বাবদ মানুষের কাছে টাকা পাবো, এটি কোনো লিখিত নেই, অর্থাৎ মৌখিক। আমরা জাস্ট মৌখিক ভিত্তিতে টাকা পাবো, এটি আমার সম্পদ। এখন প্রাপ্য হিসাব সৃষ্টি হওয়ার পরে ধরো ওই ব্যক্তির উপর আমার আর আস্থা নেই, তার মানে সে টাকা দিবে কি না আমি আস্থা অর্জন করতে পারতেছি না, তখন আমি কি করব? যার কাছে আমি টাকা পাই তার কাছ থেকে আমি একটি স্ট্যাম্প লিখিত নেব, অর্থাৎ স্ট্যাম্পটা আমি তৈরি করব যে আমি অমুকের কাছে এত টাকা পাই। যখন আমি স্ট্যাম্পটা তৈরি করে তার কাছে সিগনেচার নেব, তখন এই প্রাপ্য হিসাবটা প্রাপ্য বিলে রূপান্তর হবে। প্রাপ্য বিলে রূপান্তর হবে। তো যখন প্রাপ্য বিলে রূপান্তর হয় তখন প্রাপ্য হিসাব নামক সম্পদ হ্রাস পায়, এটি পাবে হ্রাস পেয়ে প্রাপ্য বিল নামক সম্পদ বৃদ্ধি পাবে। এটাও সম্পদ বৃদ্ধি পাবে, একটু বোঝার চেষ্টা করো এটি। তাহলে প্রাপ্য বিল কিভাবে সৃষ্টি হয়? প্রাপ্য হিসাবে নিকট থেকে প্রাপ্য বিলের সৃষ্টি হয়। তাহলে প্রাপ্য হিসাব ও সম্পদ, প্রাপ্য বিলের সম্পদ, এদের দুটার মধ্যে তফাৎ কি? এটি হচ্ছে মৌখিক, এটি হচ্ছে লিখিত। এখন প্রাপ্য বিলের বিশেষ একটি সুবিধা আছে। আমরা জানি যে ব্যবসায় পরিচালনার জন্য আমাদের হনুফা বিথি বলতে, স্যার আমি হিসাব বিজ্ঞান শুধু এই অধ্যায়টাই একটু পড়ছিলাম, আর কিছুই পড়া হয়নি। ইনশাল্লাহ আমি তোমাদের শর্ট সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় টাচ করব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তা দেখো, প্রাপ্য বিলের এখন একটা বিশেষ সুবিধা আছে। প্রাপ্য বিল মানে আমরা মানুষের কাছে টাকা পাবো, এটি ডকুমেন্ট আছে, অর্থাৎ লিখিত আছে। এখন আমরা ইচ্ছা করলে এটি আমার ব্যাংক থেকে বাট্টায় ভাঙ্গিয়ে নিতে পারবো, অর্থাৎ এই প্রাপ্য বিলটাকে আমি ব্যাংকে জমা দিয়ে নগদ টাকায় রূপান্তর করতে পারবো। এখানে মূল বিষয়টা এখানে এটাই হয়েছে। দেখো, 18,000 টাকার একখানি প্রাপ্য বিল, তাহলে আমার কাছে 18,000 টাকার একটি প্রাপ্য বিল ছিল। মানে এই প্রাপ্য বিলটা আমি আমার ব্যাংকে রেখে বাট্টায় ভাঙ্গিয়ে নিছি। ব্যাংক আমাকে কি করছে? 16,800 টাকা দিছে। তার মানে এখানে মূল বিষয়টা কি দাঁড়িয়েছে? তাহলে আমার বহি কিন্তু দুইটা, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে পাস বহি। তাহলে দেখো, নগদান বই এটা হচ্ছে পাস বই। তাহলে নগদান বই আমার দুইটা কলাম, একটা ডেবিট একটা ক্রেডিট। পাস বই আমার দুইটা কলাম, একটা ডেবিট একটা ক্রেডিট। তাহলে বিষয়টা এখন কি দাঁড়াইলো? 18,000 টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয় 16,800 টাকায়, কিন্তু নগদান বহিতে উহা পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়। তাহলে বিষয়টা কি? আমি 18,000 টাকার প্রাপ্য বিল আমার ব্যাংকে জমা দিছি, ব্যাংকে জমা দিয়ে ব্যাংক আমাকে 16,800 টাকা দিছে। তাহলে ব্যাংক আমাকে দিছে মানে কি? আমার অ্যাকাউন্টে জমা রাখছে। তাহলে আমার অ্যাকাউন্টে যখন ব্যাংক জমা রাখবে, ব্যাংকের দায় বাড়বে। তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টে
ক্রেডিট করছে 16,800, কিন্তু নগদান বইয়ে এই 16,800 ডেবিট না করে আমরা জানি যে আমি পাস বইয়ে যেটি ক্রেডিট করব, অর্থাৎ ব্যাংক পাস বইয়ে যেটা ক্রেডিট করবে প্রতিষ্ঠান নগদান বইয়ে সেটা ডেবিট করবে, কিন্তু প্রতিষ্ঠান নগদান বইয়ে ডেবিট করছে 18,000। বিষয়টা বোঝার চেষ্টা করো। তাইলে আমরা যখন প্রাপ্য বিল ব্যাংকে বাট্টায় ভাঙ্গে নিয়েছি, ব্যাংক আমার হিসাবে ক্রেডিট করছে 16,800, কারণ ব্যাংক তো লাভ বাবদ কেটে নিছে 2,200, অর্থাৎ 18,000 টাকার প্রাপ্য বিল রেখে আমাকে 16,800 টাকা দিছে, আর ব্যাংকের লাভ বাট্টা লাভ হচ্ছে 2,200, ওটা পরে আসবে। তাহলে ব্যাংক আমার নামে ক্রেডিট করছে কত? 16,800, কিন্তু আমি নগদান বইয়ে ডেবিট করছি কত? 18,000। তাহলে আমার এখানে গড়মিল কত? তাহলে গড়মিল অর্থাৎ আমি নগদান বইয়ে বেশি লিখছি 2,200। বিষয়টা বোঝার চেষ্টা করো, এটি ক্লিয়ার কিনা একটু জানাও। তাহলে আমরা নগদান বইয়ে বেশি লিখছি 2,200, একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা এই জিনিসটা। মোহাম্মদ আরমিন খান জীবন বলছে, আমি নতুন, আচ্ছা তোমাকে স্বাগতম লাইভ ক্লাসে বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে। মোহাম্মদ রাসেল বলছে, ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপন, এইখানে ব্যাংকার ও লাভ হবে তাই তো স্যার? হ্যাঁ, একটু তোমার প্রশ্নটা ক্লিয়ার না। তাহলে এখানে আমার 1,200 হবে, দুঃখিত সুলতান পারবে না, 1,200 হবে, কারণ 1,200 হবে। তাহলে দেখো, তাহলে আমরা নগদান বইয়ে বেশি ডেবিট করছি কত? 1,200। এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও। 2,200 না 1,200 হবে, একটু তোমরা জানাও যে আমরা নগদান বইয়ে তাহলে বেশি করছি কত? 1,200। তাহলে আমি কোথায় বেশি লিখছি? নগদান বইয়ে। যেহেতু নগদান বইয়ে বেশি লিখছি, তাহলে এখন আমি যদি এটা সংশোধন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি বেশি ডেবিট করছি, তাহলে এখন আমাকে ক্রেডিট করতে হবে। কত ক্রেডিট করতে হবে? 1,200 টাকা। মূল বিষয়টা এটা, অর্থাৎ আমি যাহা করে ফেলছি তার বিপরীতটা করব। তাহলে আমি দেখো পাস বইয়ে কিন্তু ঠিকই ক্রেডিট করছি, তাহলে পাস বইয়ে ক্রেডিট করছি 16,800, নগদান বইয়ে ডেবিট করছি 18,000। তাহলে আমি নগদান বইয়ে ডেবিট বেশি লিখছি কত? 1,200। তাহলে আমি যদি এটা সংশোধন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে নগদান বইয়ে ক্রেডিট করতে হবে 1,200। তো যেটি করতে হবে মূলত সেই জেটটি প্রকাশ করে। তাহলে এখন আমরা এখানে লিখব যে এটি ক্রেডিট জের প্রকাশ করবে। তাহলে আমরা পেয়ে গেলাম এটি ক্রেডিট জের প্রকাশ করবে। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা আগে আইডেন্টিফাই করতেছি যে আসলে আমাদের গরমিলগুলো কি জের প্রকাশ করবে। তাহলে তোমরা একটু ক্লিয়ার কিনে জানাও। এখানে অনেকে হৃদয় বলছে ক্লিয়ার স্যার, হনুফা বিথি বলছে ক্লিয়ার স্যার। এটা শর্ট রুল আছে কি? আসলে এটাই তো শর্ট রুল। এখানে মূল বিষয়টা দেখো, আমরা এখানে কিন্তু মুখস্থ করে অঙ্কগুলো করছি না, আমরা এখানে ডেবিট ক্রেডিটের মাধ্যমে। কারণ বই যদি আমরা ফলো করি, বইয়ে দেখবো অনেক রুল দেওয়া আছে, অর্থাৎ এটা যোগ মুখস্থ করতে হবে, এটা বিয়োগ মুখস্থ করতে হবে। আমরা এখানে কোনটা যোগ করতে হবে কোনটা বিয়োগ করতে হবে আমরা মুখস্থ করব না। এখানে আমার মূল টেকনিকটা হচ্ছে আমরা যে গড়মিলগুলো লক্ষ্য করতেছি, এই গড়মিলগুলো কি জের প্রকাশ করে এটা আমরা আইডেন্টিফাই করব। তাহলে তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা এইভাবে তুমি সাইডে লিখে রাখবা যেটা ডেবিট জের প্রকাশ করবে না ক্রেডিট জের প্রকাশ করবে। তুমি যদি এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমার কাছে ব্যাংক সমন্বয় বিবরণী কোনো রকম সমস্যা হবে না। আসলে এখানে কোনো নির্দিষ্ট রুল নাই, রুল মানেই হচ্ছে মূল বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার, তোমাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে। ফাহমিদা আক্তার বলছে স্যার বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না। আসলে আমার আমি যে মোবাইল দিয়ে ভিডিও করছি এটা আসলে স্যামসাং A20। আসলে এখানে লাইভ ভিডিওর ক্ষেত্রে অটো ফোকাস অপশনটা বন্ধ করা যাচ্ছে না, তাই আমি যখন মুভ করতেছি আমার সাথে ক্যামেরাও মুভ করতেছে, তাই মাঝে মাঝে ঝাপসা দেখাচ্ছে। ইনশাল্লাহ আমি সামনে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করব যাতে অটো ফোকাসটা বন্ধ করা যায়। ওকে, তাহলে আমরা এটি ক্লিয়ার। তাহলে আমরা চলে আসব পরেরটায়। এখন আমরা চলে আসব 3 দেখো কি বলছে, ব্যাংক কর্তৃক 15,000 টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বহিতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে দেখো আমাদের মূল যে থিমগুলো, আমাদের এখানে মূল থিম হচ্ছে 5টা, কারণ আমরা জানি যে নগদান বই আর
পাস বইয়ের মধ্যে দুটি কারণে গরমিল হয়, একটা সময়গত গ্যাপ আর একটা হচ্ছে ভুল। আর এই সময়গত গ্যাপের কারণে আমরা 4টি গণ্ডগোল লক্ষ্য করি। 4টি গণ্ডগোল বলতে 2টা আমরা নগদান বইয়ে আমরা গণ্ডগোল পাই, 2টা আমরা পাস বইয়ে গণ্ডগোল পাই। পাস বইয়ে আমরা গণ্ডগোল পাই কি, পরিবহনাধীন চেক, বকেয়া চেক। আর নগদান বইয়ে আমরা গরমিল পাই, অর্থাৎ গরমিল করি কি, একটা হচ্ছে ডেবিট মেমো আর একটা হচ্ছে ক্রেডিট মেমো। তাহলে 3 নম্বরটা দেখো, একটু লক্ষ্য করো তোমরা, যে ব্যাংক কর্তৃক 15,000 টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে ব্যাংক কর্তৃক 15,000 টাকার প্রদেয় বিল পরিশোধ করছে। তাহলে আমি যদি তোমাকে বলি যে ডেবিট মেমো না ক্রেডিট মেমো, তোমরা একটু ক্লিয়ারলি দ্রুত জানাও, মেসেজে জানাও যে আসলে এটা ডেবিট মেমো না ক্রেডিট মেমো, একটু জানাও তোমরা, একটু তোমরা জানাও ডেবিট মেমো না ক্রেডিট মেমো। এই জিনিসটা 3 নম্বর যে আমাদের গরমিলটা আছে, একটু তোমরা দ্রুত জানাও ডেবিট মেমো না ক্রেডিট মেমো, একটু তোমরা দ্রুত জানাও যে ব্যাংক